brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Vimal বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। নমস্কার, গুড আফটারনুন। আমি অনির্বাণ চৌধুরী, আমার সঙ্গে শর্মিষ্ঠা। শুরু করছি তিনটের নিউজ কর্নার। শর্মিষ্ঠা, সে শনিবার তো হয়ে গেল পোল রেজাল্ট, মোটামুটি পোল এক্সিট পোল যেটাকে বলি আমরা, বুথ ফেরত শ্রমিকা, সেটা তো হয়ে গেল। কিন্তু আমি কোনোবার দেখিনি, তুমি হয়তো দেখে থাকতে পারবে, সোমবার অব্দি রেস চলছে, সোমবার অব্দি তর্ক বিতর্ক। আজকেও সোনিয়া গান্ধী স্টেটমেন্ট করেছে আমরা 295 পাচ্ছি, এরকম দেখিনি। এই এক্সিট পোলটা নিয়ে তোমার কি প্রাথমিক রিঅ্যাকশন বলো তো? আমার প্রাথমিক রিঅ্যাকশন বলতে গেলে অনির্বাণ, মানে এক্সিট পোল তো পুরোটাই একটা অনুমান করা, সেটা হতেও পারে নাও হতে পারে, সেরকম একটা বিষয়। কিন্তু আমার যেটা মনে হচ্ছে, বিজেপি যে স্লোগান দিয়েছিল ইসবার 400 পার না হলে মোদী সরকার গঠন হতে পারে, অন্তত এক্সিট পোলে সেরকমই অনুমান। এবং সত্যিকারের জাতীয় রাজনৈতিক দল বিজেপি, সেটা আমরা জানি, কিন্তু রাজনৈতিক দল জাতীয় হয়ে উঠতে গেলে দেশের বিভিন্ন ক্ষেত্রে যেভাবে দাঁত ফোটাতে হয়, এবারে কিন্তু বিজেপি দাঁত ফোটাচ্ছে, বিশেষ করে দক্ষিণ ভারতের কথা বললে তো না। আমরা যদি বাংলার দিকে থাকি, কালকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা খুব এক্সক্লুসিভ সাক্ষাৎকার দিয়েছেন আমাদের। আমার মতে দু একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট উঠে এসছে, বুঝলে। মমতা ব্যানার্জি এমনি অনেক কথাই বলেন, রেগে বলেন, আনন্দে বলেন, নানা ওনার একটা স্টাইল আছে বলার, কিন্তু ওনার স্টেটমেন্টের মধ্যে কিন্তু লুকিয়ে থাকে নানা রকম পলিটিক্যাল মেসেজ। তো কালকে দুটো খুব ইন্টারেস্টিং কথা বলেছেন উনি। তা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন পোস্ট রেজাল্ট, কি তার স্ট্র্যাটেজি, খানিকটা ইঙ্গিত দিয়েছে। তুমি কতগুলো বাইট শোনো তো। একদম প্রথম যে বক্তব্যটা আমরা শুনি, বরং যেখানে তিনি বিশেষভাবে রাজনৈতিক দলগুলিকে, বিশেষ করে রাজনৈতিক দলগুলিকে গুরুত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। একবার শোনা যাক কি বলেছেন। আমার দুটো ধারণা হচ্ছে, আমি অন্য রাজ্যের ব্যাপারে বলতে পারবো না ডিটেল, কারণ আমি তো অন্য রাজ্যে যাইনি, কাজে আমার ধারণা নেই। তবে আমি এটুকু নিশ্চয়ই বুঝি, অখিলেশরা ভালো করবে, তেজস্বীরা ভালো করবে, স্ট্যালিনরা ভালো করবে, উদ্ধবরা ভালো করবে, যেখানে যেখানে রিজিওনাল পার্টিরা আছে তারা যথেষ্ট ভালো করবে বলে আমার বিশ্বাস। শর্মিষ্ঠা, মমতা বন্দ্যোপাধ্যায় খুব স্পেসিফিক্যালি রিজিওনাল পার্টির তাদের সুপ্রিমেসি, সেটার কথা খুব পরিষ্কারভাবে ইঙ্গিত দিলেন। তিনি কার কথা বললেন? তেজস্বী যাদব। তিনি কার কথা বললেন? উদ্ধব ঠাকরে। তিনি বললেন স্ট্যালিনের কথা, তিনি বললেন অখিলেশ যাদবের কথা। এর মধ্যে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমি এই প্রশ্নটা ওনাকে গতকাল খুব স্পেসিফিক্যালি করেছিলাম, এবং আমার মতে এখান থেকে একটা খুব স্পেসিফিক স্ট্র্যাটেজি তার কথা থেকে উঠে এলো। কি কথা উঠে এলো? এক, তিনি রিজিওনাল পার্টিদের একটা পাওয়ারফুল ব্লক বানাতে চান, আঞ্চলিক রাজনৈতিক দলগুলির উপর ভরসা রাখছেন, গুরুত্ব দিচ্ছেন বিশেষ করে। এবং এই দলগুলো, মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা যদি ঠিক হয়, তাহলে এখানে 70, 75, 80টা সিট চলে আসবে। এই 80টা সিট নিয়ে কিন্তু নানা ধরনের বার্গেনিং করা যায়, এবং তার জন্য উনি কিন্তু কংগ্রেসের নাম করলেন না সচেতনভাবে। কেন করলেন না কংগ্রেসের নাম? আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন আছে, আরেকটা ইন্টারেস্টিং বাইট তুমি শোনাও তো। একদম সেই বাইটাই শোনাবো, কারণ সেখানে সরাসরি অনির্বাণ প্রশ্ন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সেখানে একটু ট্যাক্টফুলিকে এড়িয়ে গেলেন কংগ্রেসের কথা। একটু শোনা যাক। ধরে নিন যদি ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, তৃণমূল কি সরকারে থাকবে? দেখুন, এটা নিয়ে আমি এখন থেকে এইসব অর্বাচীন কোশ্চেনের উত্তর দিতে রাজি নই। নাইদার ইন ফেভার অফ বিজেপি অর ইন ফেভার অফ এনিবডি। আমি আগে রেজাল্টটা দেখবো, রেজাল্টটা দেখে ক্যালকুলেশন করব। আমাদেরও একটা ম্যাথমেটিক্স আছে, আমরা চেষ্টা করবো আরো রিজিওনাল পার্টি যেটা আমাদের সাথে আছে সেটাও আমরা দেখবো। শর্মিষ্ঠা, উনি প্রশ্নটা শুনে কিরম জানি রেগে গেলেন। মানে সরকার মানে তো কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে সরকার। উনি আমায় বললেন এরকম অর্বাচীন প্রশ্ন করবেন না। তুমি কি বলছিলে বলো? মানে এই যে হঠাৎ করে মানে কংগ্রেসের বিষয়টা আমি না যদি দেখি, এর আগে আমরা সভা থেকে দেখে বলেছিলেন যে আমরা বাইরে থেকে সমর্থন দেব, ক্ষমতায় এলে মন্ত্রিসভায় থাকবো না, তার ব্যাখ্যা পরে দিতে হয়েছিল। তাহলে কংগ্রেস সম্পর্কে কোনো স্পেসিফিক আনসার কেন দিচ্ছে না? মানে এই যে তুমি কথা, ইটস আ ভেরি রিলেভেন্ট প্রশ্ন। একটা নন কমিটাল একটা জায়গায় আমি এখন কোনো কমিটমেন্ট দেবো না, আমি আগে রেজাল্ট দেখি, বারে বারে বলছেন। তার মানে কি? মানে নাম্বার দেখি। এই যে প্রথম বাইকটা তুমি যেটা শোনালে রিজিওনাল পার্টির, আমার একটা ব্লক তৈরি থাকলো ভাই। এবার এই ব্লকটা
কংগ্রেস পরিচালিত সরকারকে সমর্থন করবে না আরেকটা কোনো ব্লককে সমর্থন করবে, সে কোন ব্লক আমরা জানি না। আর একটা জিনিস সময় বলে রাখি, মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেন, উনি পাবলিকলি বলেন না, কিন্তু আমি জানি উনার রাহুল গান্ধী পরিচালিত কংগ্রেসের প্রতি একটা উনার অ্যালার্জি আছে। উনি কিন্তু সোনিয়া গান্ধী খুব ভালোবাসেন, রাজীব গান্ধী তো ওনার মেন্টর বলেছেন। বিভিন্ন মিটিংয়ে আমরা দেখেছি সোনিয়া গান্ধীর পাশেই তার বসার জায়গা থাকে। অ্যাবসলিউটলি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস মাথায় এটা রাখেন পরিষ্কারভাবে যে কংগ্রেস আজকে 55 সিটের একটা দল, সে এরম ভাবে আছে। কংগ্রেস যদি ভালো ফল করে ইন্ডিয়া, তাহলে কংগ্রেসকে 100 পার হতে হবে। 100 পার হওয়া কংগ্রেস কিন্তু শের চুহাসে শের একদম। তখন কিন্তু কংগ্রেস রিজনাল পার্টিদের আর পাত্তা দেন, তখন কংগ্রেসের দাদাগিরিটাই প্রধান হয়ে যায়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ জানেন, যার জন্য কংগ্রেস পরিচালিত কোনো সরকারে আমি যোগ দেবো কি না দেবো খুব পরিষ্কারভাবে এড়িয়ে গেলেন। একদম কিন্তু একদম আমরা মানে পরের বিষয়ে একটুখানি নজর রাখতে হবে। আমরা তো আলোচনা করলাম এই বিষয়টা নিয়ে, একটা বিষয় দিকে নজর রাখতে হবে। মনে আছে ভোটের দিনগুলোতে আমরা দেখেছিলাম উত্তরবঙ্গ হোক, বীরভূমে হোক, ভোট হয়ে যাচ্ছে, তারপর বিজয় মিছিল বেরোচ্ছে, বা তো সার্বিক স্তরে সেটা দেখা যাচ্ছে। এরভাবে দেখি জাতীয় স্তরে কি হলো, খুব ইন্টারেস্টিং। বিজেপি কি মমতা বন্দ্যোপাধ্যায়, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী যাই বলুন না কেন, বিজেপি কিন্তু তাদের উৎসব পোস্ট ইলেকশন রেজাল্ট উৎসব তৈরি করে ফেলেছে। তারা কিন্তু অলরেডি শপথ গ্রহণের প্রস্তুতি নিয়ে ফেলেছে। তুমি কি জ্যোতির্ময়কে ধরতে পারবে? জ্যোতির্ময় আমাদের সঙ্গে রয়েছেন, জ্যোতির্ময়ের সঙ্গে আমি কথা বলি সরাসরি দিল্লি থেকে। আমাদের সহকর্মী জ্যোতির্ময় রয়েছেন। জ্যোতির্ময়, সত্যিই তো মানে এইভাবে এখনো পর্যন্ত গণনা হলো না, গণনার প্রক্রিয়া শুরু হলো না, তার আগে এভাবে বিজয় উৎসবের প্রস্তুতি কোথায় হবে, কতজন লোক থাকবে এবং বিদেশিদের আমন্ত্রণ, বিদেশি রাষ্ট্রদূতদের আমন্ত্রণ, এই বিষয়টা তো আগে দেখা যায়নি। জ্যোতি, দেখো, এই ধরনের খবরগুলোর নেপথ্যে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক কৌশল আছে, সুনির্দিষ্ট রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়ার। এক্ষেত্রে যারা কাউন্টিং এজেন্ট, তাদের যাতে মনোবল বাড়ানো যায়, তারা যাতে একেবারে কনফিডেন্ট থাকে যে বিজেপির জয় নিশ্চিত, সেই কারণেই কিন্তু এই আগাম প্রস্তুতি। তবে শুধুমাত্র তাই নয়, যে খবর আমরা পাচ্ছি, আজ যখন আমরা কথা বলছি, কয়েক ঘন্টা আগেই বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বাড়িতে একটি বৈঠক হয়েছে, যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রাজনাথ সিং সহ প্রথম সারির মন্ত্রীরা এবং বিজেপির যারা পদাধিকারী তারা উপস্থিত ছিলেন, এবং সেই বৈঠকেও কিন্তু এই কর্মসূচি নিয়ে আলোচনা হয়েছে বলে আমরা খবর পাচ্ছি। পরিকল্পনা অনুযায়ী 9 জুন শপথ নিতে পারে, যদি বিজেপি জেতে তাহলে প্রধানমন্ত্রী তিনি 9 জুন শপথ নিতে পারেন। রাষ্ট্রপতি ভবনের শপথ গ্রহণ অনুষ্ঠান হওয়ার পরেই একটি রাজনৈতিক মেগা ইভেন্ট করার পরিকল্পনা রয়েছে, যে মেগা ইভেন্ট ভারত মণ্ডপম বা যশোভূমি কনভেনশন সেন্টারে হতে পারে। জ্যোতির্ময়, তুমি আমাকে একটা কথা স্পেসিফিক্যালি বলো, বিরোধীরা যেটা বলছেন যে এটা হচ্ছে একটা এই এক্সিট পোলের রেজাল্ট একটা গিমিক, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়রা দাবি করছেন, যেটা এটা বিজেপি পরিচালিত, বিজেপি ম্যানুফ্যাকচার একটা জিনিস মিডিয়াকে খাওয়ানো হয়েছে। বিজেপির অন্দরে, বিজেপির সাধারণ স্তরে বা নেতা স্তরে তোমার কি মনে হয় বিরোধীদের যেই অভিযোগ বা আশঙ্কা, সেটাকে সাধারণ স্তরে পার্কুলেট করেছে যে না আমরা তো সত্যিই 300 পার? এটা কি বিজেপির নেতা নেত্রী এরা কি মনে করেন, না এটা তারা এই চমকে ভেসে গিয়ে তাদের মনে একটা আশঙ্কা আছে এই রেজাল্টটা নাও হতে পারে? অনির্বাণদা, এই যে বিজেপির ভেতরের যে এই মুহূর্তে আলোচনাটা চলছে, এই আলোচনা কিন্তু শুধুমাত্র আজকের নয়। 2023-এর একেবারে শুরু থেকে, অর্থাৎ জানুয়ারি মাস থেকে বিজেপি 2024-এর লোকসভা নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি শুরু করেছিল, এবং সেই প্রস্তুতির একেবারে প্রাথমিক ধাপ ছিল প্রত্যেকটা বুথ ভিত্তিক বিজেপির সমর্থন কোন পর্যায়ে রয়েছে সেই সম্পর্কে ডেটা কালেক্ট করা, এবং সেই সময় বিজেপি কত আসন পেতে পারে, কোথায় কোথায় তাদের দুর্বলতা রয়েছে, তার একটা সুনির্দিষ্ট মানচিত্র ওয়াইজ তারা একটা ডেটা তৈরি করে ফেলেছিল, এবং সেই মতো ইমপ্রুভমেন্ট করতে কী কী পদক্ষেপ করতে হবে সেটা তারা ঠিক করে ফেলেছিল। নির্বাচনের ঠিক আগে, অর্থাৎ যদি আমরা একেবারে 2023-এর ডিসেম্বরের কথা বলি, সেই সময় বিজেপির অন্দরের যে খবর, জয় নিশ্চিত ছিল, কিন্তু যদি কোনো রকম হেরফের হয় তাহলে এনডিএ শিবিরের উপর নির্ভর করবে। জ্যোতির্ময়, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আমরা পরবর্তীতে কথা বলবো এই বিষয় নিয়ে। শর্মিষ্ঠা, এ তো গেল এক্সিট পোলের কথা, কিন্তু সারা দেশে, সারা রাজ্যে তো নানা ধরনের খবর ঘটছে। তুমি আমাদের জন্য, দর্শকদের জন্য কি কি খবর বেঁচেছো বলো? আমি দর্শকদের জন্য কি কি খবর রেখেছি আজ সারাদিনে, ঠিক কোন কোন খবর ভীষণভাবে গুরুত্বপূর্ণ সেদিকে একবার নজর রাখা যায়। ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ভাঙড়। কাশীপুরের মাঝেরহাট এলাকায় 2 তৃণমূল কর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। তৃণমূল কর্মীদের গ্রামে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ।
আইএসএফ এর বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ থানার সামনে, পাল্টা আরো এক যুবককে মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের লাঠিচার্জ, ঘটনায় একজনকে আটক করে তদন্ত শুরু করেছে উত্তর কাশীপুর থানা পুলিশ। আইএসএফ এর এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এবার দ্বিতীয় খবরের দিকে নজর রাখবো। দ্বিতীয় খবর, বাংলায় পুনর্নির্বাচনে অশান্তি শুধুমাত্র সন্দেশখালীতে না, আরো বেশ কিছু জায়গায়। মাত্র 2টি বুথে আজ পুনর্নির্বাচন আমরা জানি, এবং তাও অশান্তি এড়ানো গেল না সেই পুনর্নির্বাচনেও। দেগঙ্গা, বারাসাতের দেগঙ্গা, যেখানে অশান্তির অভিযোগ উঠেছে। কদম্বগাছিতে বিজেপি নেতাকে বুথে ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে তুমুল বচসা বিজেপি নেতার। এবার তৃতীয় খবরের দিকে নজর রাখি। থার্ড ইস্যু, কাল পোস্টাল ব্যালটের সঙ্গেই সমান্তরালভাবে শুরু ইভিএম গণনা। এই প্রথম শুরুতেই পোস্টাল ব্যালটের সঙ্গে হবে ইভিএম গণনা। সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। প্রচন্ড গরমে ভোট হওয়া উচিত নয় মনে করছে নির্বাচন কমিশন। মার্চের মধ্যে শেষ হওয়া উচিত নির্বাচন প্রক্রিয়া, দাবি কমিশনের, কারণ এবারে যেহেতু প্রচন্ড গরমের মধ্যে ভোট হয়েছে। আমি ফোর্থ ইস্যুর দিকে নজর রাখবো। রাজ্যে 42টি লোকসভা কেন্দ্রের 55টি গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা মোতায়েন থাকছে। গণনা কেন্দ্রগুলির নিরাপত্তায় মোতায়েন 92 কোম্পানি বাহিনী। প্রথম স্তরে নিরাপত্তার দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, দ্বিতীয় স্তরে থাকছেন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী, আর শেষ স্তরে নিরাপত্তায় স্থানীয় থানার পুলিশ থাকছে। এবার ফিফথ ইস্যু, অষ্টদশ লোকসভা নির্বাচনে এবার রেকর্ড 62 কোটির বেশি ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। আর মহিলাদের ভূমিকা এবার উল্লেখযোগ্য। 31 কোটির বেশি মহিলা ভোটার ভোট দিয়েছেন, যা দুনিয়ার মধ্যে সব থেকে বেশি, জানালেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার। ঠিক এই জায়গা থেকে অনির্বাণ জানতে চাইবো, আমরা তো গুরুত্বপূর্ণ খবরগুলো শোনালাম, দর্শকদের দেখালাম, তোমার কোন খবরটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, কোন খবরটা নিয়ে আলোচনা হওয়া উচিত? দেখো শর্মিষ্ঠা, আমার কাছে খুব কনসার্নিং ব্যাপারটা। আমরা ধরো ষষ্ঠ দফা, অন্তত ষষ্ঠ দফা অব্দি খুব নিশ্চিন্ত ছিলাম, সাংবাদিকরা, টেলিভিশনে যারা আমরা রক্তপাত দেখাই, মারপিট দেখাই, যে পশ্চিমবঙ্গ বোধহয় বদলে গেল। পশ্চিমবঙ্গে বোধহয় ভায়োলেন্স, আর কি পশ্চিমবঙ্গে রাজনীতি, পশ্চিমবঙ্গের ইলেকশন মানেই হচ্ছে, আমরা বলি খুব খারাপভাবে, কটা বডি পড়লো, বডি কাউন্ট ইলেকশন। তো এবারে কিন্তু আমরা বেশ নিশ্চিন্ত ছিলাম, শর্মিষ্ঠা তুমিও নিশ্চয়ই ছিলে, যে অন্তত কোনো মায়ের কোল খালি হলো না। হ্যাঁ, একটু ঘুষোঘুষি হয়েছে, একটু হয়েছে। তোমার কাছে এমনিতে আর কি খবর আছে বলো তো? এই কদিন ধরে, লাস্ট দুদিন ধরে সবথেকে বেশি যদি অশান্তি আমরা দেখেছি সন্দেশখালী, মানে সেই ভোটের আগে থেকে সন্দেশখালী বারবার সংবাদ শিরোনামে উঠে এসেছে, এবং সন্দেশখালী ভোটের আগে অশান্তি, ভোটের সময় অশান্তি, ভোটের পরে অশান্তি। কেন হচ্ছে সন্দেশখালীতে, কেন এত বারে বারে অশান্তি হচ্ছে? সন্দেশখালীতে বারে বারে অশান্তির একটাই কারণ দেখছি, যে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে, কিন্তু সেখানে তৃণমূল বিজেপি অবশ্যই রয়েছে, রাজনীতি অবশ্যই রয়েছে। ভোটে, মানে এই লোকসভা ভোটে ভোট যথেষ্ট ইম্পর্টেন্ট সন্দেশখালীর মানুষের জন্য। আমাদের সহকর্মীরা তো ডে 1 থেকে ওখানে পড়ে রয়েছে সন্দেশখালীতে, কিন্তু কেন ক্ষোভ সেখানে, কেন মানুষ এখনো পর্যন্ত ক্ষোভ প্রদর্শন করছেন, সেটা একবার দেখে নেওয়া যাক। সেখানকার মহিলাদের বক্তব্য একবার শোনা যাক। টিএমসি লোকেরা ওরা প্ল্যান করেছিল ওই বাক্সটা চুরি করবে বলে, ওরা হইচল্লো শুরু করে দিয়েছিল। দেওয়ার সময় পুলিশ এসে সবাইকে লাঠিচার্জ করছিল। এবার লাঠিচার্জ করতে গিয়ে পুলিশের মাথায়, ইঁটের বাড়ি হোক আর যাই হোক, ওনার মাথায় লেগেছে। পুলিশ এসে পুরো গড়ে তো মারলো, আর আমাদের দেখে দেখে বিজেপির ছেলে মেয়ে বউ যে যাদের আছে সব ঘরে তুলছে, হুমকি দিচ্ছে যে তোদের সমিতি যখন পাচ্ছি না, তোদের ঘর থেকে বের করবো আর ঘর দোর ভাঙবো। যেমন বিধানসভার ভোটের সময় লুট করেছিল শাহজাহান শেখের মোস্তানেরা, এবার আমরা থেকেও তোদের করাবো। এবার পুলিশও আছে, মোস্তানও আছে, পুলিশ আর টিএমসি লোক একসাথে জড়িত হয়েছে। আমাদের ভয় হচ্ছে, সব মারধর করছে, বাচ্চা কাচ্চা এসে মারধর করছে, মেয়েদেরকে সবাইকে মারধর বলছে, মেয়ে পুলিশ সবাই মারধর করবে বলে ভয় দেখাচ্ছে। টিএমসির লোক এরকম করতে যে হচ্ছে, লোক আরো দেখিয়ে যাচ্ছে যে এখান দিয়ে যাচ্ছে, সেখান দিয়ে যাচ্ছে, সব দেখিয়ে যাচ্ছে, আর পুলিশ এসে তেড়ে ধরে নিয়ে যাচ্ছে, মাঠের থেকে তেড়ে ধরে নিয়ে চলে যাচ্ছে। গ্রামের পুরুষেরা ভয় পালিয়ে যাচ্ছে, সব পালিয়ে যাচ্ছে, কেউ একটা বেটা ছেলে বাড়ি নেই। পুলিশ এসে মানে মাঠ ঘাট বাগান কোথায় হচ্ছে মানে পালা ঝালা আছে, সেগুলো বাড়ি মেরে দেখছে। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.